আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি শাহনাজ বেগম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সর্দার আসমত আলী মহিলা কলেজ, মনোহরদী নরসিংদী। করোনার এই সংকটময় সময় তোমরা যেখানে আছো সেখানেই অবস্থান করো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো ফলো করো, সেই প্রত্যাশায় আজ আমি আমার ক্লাস শুরু করছি। আমরা আজ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাজার বিভক্তকরণ ও বিপণন মিশ্রণ পাঠ নিয়ে আলোচনা করব। তো বাজার বিভক্তকরণ সম্বন্ধে বলতে গেলে সবার আগে বাজারটা কি সে সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। বাজার কি? বাজার হচ্ছে এমন একটা নির্দিষ্ট স্থান বা জায়গা যেখানে অনেক লোক একত্রে পণ্য কেনাবেচা করে, সাধারণত আমরা তাই বুঝে থাকি। আবার বাজার বলতে আমরা বর্তমান ও সম্ভাব্য ক্রেতা সেটকেও বুঝে থাকি। বর্তমানে যিনি পণ্য ক্রয় করেন তাদেরকে বলা হয় বর্তমান ক্রেতা, আর বর্তমানে পণ্য ক্রয় না করে যিনি ভবিষ্যতে পণ্য ক্রয় করবেন তাদেরকে বলা হয় সম্ভাব্য ক্রেতা। আর বাজার সম্বন্ধে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্ন মন্তব্য করেছেন। বাজারকে তারা আবার তিনটা ভাগে ভাগ করছেন। তাদের মতে বাজারে অভাব থাকবে 1, 2, অভাব বা চাহিদা পূরণের সামর্থ্য থাকবে 3, এবং উক্ত অভাব বা উক্ত অর্থ ব্যয় করার ইচ্ছা বা কথিত থাকবে। সুতরাং বাজার বলতে আমরা বুঝি বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট, যেখানে অভাব থাকবে, অভাব বা চাহিদা থাকবে, অভাব বা চাহিদা পূরণের আর্থিক সামর্থ্য থাকবে এবং উক্ত অর্থ ব্যয়ের ইচ্ছা বা কথিত থাকবে, তাকেই বাজার বলে। বাজারকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে শিল্প বাজার। এখন প্রশ্ন হচ্ছে ভোক্তা বাজার কি? প্রথমে আমরা আলোচনা করব ভোক্তা বাজার। তো ভোক্তা বাজারটা কি? ভোক্তা বাজার হচ্ছে যেখানে সাধারণ ক্রেতা বা ভোক্তা বা আমরা জনসাধারণ যারা, তারা শুধুমাত্র ভোগ বা ব্যবহার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে বা ব্যবহার উদ্দেশ্যে যে বাজার গঠন করা হয় তাকে বলা হয় ভোক্তা বাজার। যেমন চাল, ডাল, নুন, তেল ইত্যাদি এই ধরনের বাজারকে বলা হয়েছে। আরেকটা হচ্ছে শিল্প বাজার। শিল্প বাজার হচ্ছে যেখানে ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় না করে পুনরায় পণ্য উৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে বাজার গঠন করা হয় তাকে বলা হয় শিল্প বাজার। শিল্প বাজার যেমন পাটকল, চিনিকল, বয়ন শিল্প, বিভিন্ন শিল্প এদের উদাহরণ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাজার কি বা কাকে বলে, ভোক্তা বাজার এবং শিল্প বাজার, এই দু বাজারের মধ্যে পার্থক্য বিগত বছরগুলোতে পরীক্ষার মধ্যে আসছে এবং সামনে আমাদের যে পরীক্ষাগুলো হবে সেখানে প্রায় 80% থাকার সম্ভাবনা আছে। তাই বাজার সম্বন্ধে আমাদেরকে সবসময় খুব ভালোভাবে আয়ত্ত নিতে হবে, আয়ত্ত রাখতে হবে এবং ভোক্তা বাজার শিল্প বাজার পার্থক্যটা বাসায় একটু ভালো করে তোমরা দেখে নেবা। তারপর যায় বাজার বিভক্তকরণ। বাজার বিভক্তকরণ বলতে আমরা সাধারণত বাজারকে ছোট ছোট ভাগ করাকে বোঝাই। সাধারণত সেটাই বুঝতে পারি আর কি, বলতে পারি। আমাদের সমাজে দেখো বিভিন্ন ধরনের লোক আছে, কেউ ছোট, কেউ বড়, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত,
আবার কেউ রুচি চাহিদা পছন্দ এক একজনের এক এক রকম। এখন তাদের কথা চিন্তা করে যে ধরনের বাজারকে যে ভাগে ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে সাধারণত তাকেই বাজার বিভক্তকরণ বলা হয় বা বলে। তাহলে আমরা বলতে পারি বাজার বিভক্তকরণ হচ্ছে এমন একটা প্রণালী যেখানে অসমজাতীয় বাজারগুলোকে সমজাতীয় বাজারের উপর ভিত্তি করে যে উপবাজার বা উপবিভাগে ভাগ করা হয় বা ছোটো ছোটো ভাগে ভাগ করা হয় তাকে বাজার বিভক্তকরণ বলা হয়। তো এই বাজার বিভক্তকরণের সাথে আবার বিপণন মিশ্রণের বিষয়টা সংযোজিত। এখন প্রশ্ন হলো বিপণন মিশ্রণ কি? বিপণন মিশ্রণ বলতে সাধারণত পণ্য, মূল্য, বন্টন, প্রসার এই চারটার সংমিশ্রণে যা গড়ে উঠেছে সেটাকে বোঝানো হয়েছে। তো এই যে পণ্য, মূল্য, বন্টন, প্রসার এই চারটার সংমিশ্রণে কিন্তু বিপণন মিশ্রণ তৈরি হয়েছে আমরা জানি। তাহলে এই বিপণন মিশ্রণের সাথে মানে বাজার বিভক্তকরণের সাথে বিপণন মিশ্রণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে তোমার পণ্য বলতে আমরা প্রোডাক্ট বুঝি, মূল্য হচ্ছে প্রাইস, স্থান হচ্ছে প্লেস, প্রমোশন হচ্ছে প্রসার। তাহলে এই চারটা জায়গার মধ্যে কিন্তু পি আসছে। পরীক্ষার মধ্যে অনেক সময় খেয়াল করে দেখো এমসিকিউ বলো বা সাধারণ মানে জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু 4P কি বা 4P সম্বন্ধে কী বুঝছো এই জিনিস ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন থেকে থাকে। তাহলে আমরা 4P কি জিনিসটা বুঝতে পারছি, মানে পণ্য, মূল্য, বন্টন, প্রসার, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন এই চারটার সংমিশ্রণে কিন্তু বিপণন মিশ্রণ তৈরি হয়েছে। এটা বাজার বিভক্তকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বাজার বিভক্তকরণটা কি সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন এই বাজার বিভক্তকরণকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তকরণ, আরেকটা হচ্ছে শিল্প বাজার বিভক্তকরণ। আবার ভোক্তা বাজার বিভক্তকরণকে আবার 4 ভাগে ভাগ করছে। আচ্ছা, তার আগে বলি ভোক্তা বাজারটা কি। ভোক্তা বাজার কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করছিলাম যে ভোক্তা বাজারটা কি। ভোক্তা বাজার হচ্ছে কি সাধারণত ক্রেতা বা সাধারণ জনগণ যে শুধুমাত্র ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করে তাকে কিন্তু ভোক্তা বাজার বলে, আমরা যেটা আগে পড়েছি। তাহলে এই ভোক্তা বাজারকে আবার 4 ভাগে ভাগ করছে বিভক্তকরণকে। এর একটি হচ্ছে ভৌগোলিক বাজার বিভক্তকরণ, আরেকটা হচ্ছে জনসংখ্যাগত বাজার বিভক্তকরণ, আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তকরণ, আরেকটা হচ্ছে আচরণগত বাজার বিভক্তকরণ। তাহলে ভৌগোলিক বাজার বিভক্তকরণ কি? সাধারণত কোনো দেশীয় বা দেশের অঞ্চল বা এলাকা, শহর বা নগর, ঘনত্ব বা জলবায়ু এই ধরনের যে পরিবেশকে নিয়ে এই ধরনের জিনিস চিন্তা করে বাজারকে যেভাবে বিভক্তকরণ হয়েছে সেটাকে বলা হয় ভৌগোলিক বাজার বিভক্তকরণ। পরীক্ষার মধ্যে যদি কোনো উদ্দীপকের মধ্যে জনসংখ্যা বা ঘনত্ব বা আবহাওয়া বা কোনো দেশীয় অঞ্চল বা যে কোনো অঞ্চল নিয়ে যখন কোনো উদ্দীপকে কোনো প্রশ্ন করা হয় তাহলে আমরা সেটা বুঝে নেব সেটা ভৌগোলিক বাজার বিভক্তকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ভোক্তা বাজার বিভক্তকরণ বলো বা শিল্প বাজার বিভক্তকরণ বলো, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রায় 90% কমন পাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা ভোক্তা বাজার বিভক্তকরণ বা শিল্প বাজার বিভক্তকরণের যে 4টা এবং শিল্প বাজার আছে আমি একটু পর আলোচনা করব, এর মধ্যে আছে 5টা, এইগুলির ভেতর যে উপাদানগুলো আছে যদি এইগুলি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই চ্যাপ্টার থেকে যে জায়গা থেকে প্রশ্ন আসো আমার বিশ্বাস তোমরা সুন্দর করে উত্তরটি দিতে পারবে বা খাতায় লিখতে পারবা। তারপর যায় জনসংখ্যাগত বাজার বিভক্তকরণ।
আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক আছে, যেটা আগে বললাম, ছোট বড় মাঝারি, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, শিক্ষা ধর্ম বিশ্বাস রীতিনীতি এই ধরনের পেশা বয়স এই ধরনের জিনিস চিন্তা করে যে এখন বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তকরণ। তাহলে সেক্ষেত্রে আমরা উদ্দীপকে যদি এই ধরনের প্রশ্ন আসে, সরাসরি জনসংখ্যাগত বাজার বিভক্তকরণ, সেটা তো দেওয়া থাকবে না। তাহলে জনগণের বয়স, লিঙ্গ, আচার আচরণ বা পেশা, ধর্ম বর্ণ এই ধরনের যদি প্রশ্ন উদ্দীপকে লেখা থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তকরণ। তারপর যে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তকরণ। মনস্তাত্ত্বিক বাজার বিভক্তকরণের ক্ষেত্রে ধরো জনগণের জীবনধারা, ব্যক্তিত্ব বা সামাজিক শ্রেণী এই ধরনের উপর ভিত্তি করে যখন বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হয় কি মনস্তাত্ত্বিক বাজার বিভক্তকরণ। কারণ সমাজে বিভিন্ন শ্রেণীর লোক থাকে এবং বিভিন্ন শ্রেণীর মন মানসিকতা চাহিদা বিভিন্ন ধরনের, কেউ লাইফস্টাইল, কেউর পার্সোনালিটি, আবার কেউর সোশ্যাল ক্লাস, এইগুলির উপর ভিত্তি করে যখন বাজারকে ভাগ করা হয়, এইগুলির কথা চিন্তা করে বাজারকে কিন্তু ভাগ করতে হয়। কারণ সবার মেন্টালিটি তো একরকম না, এক এক ধরনের। তাই তাদের কথা চিন্তা করে যখন বাজারকে এভাবে ভাগ করা হয়েছে, তাহলে সেটাকে বলা হয় কি মনস্তাত্ত্বিক বাজার বিভক্তকরণ। তারপর হচ্ছে আরেকটা আচরণগত বাজার বিভক্তকরণ, আচরণিক যেটা আর কি। তাহলে সমাজে বিভিন্ন আচরণের লোক বা বিভিন্ন ধরনের লোক থাকে, আমরা আগে বলছিলাম। তার মধ্যে কি কোনো উপলক্ষ বলতে কি বুঝি, কোনো ঈদ আসলে, কোনো যে দিবস আসলে, যখন মানুষের মনের মধ্যে বা মানুষের যে ধরনের পণ্য ক্রয় করার জন্য আগ্রহ জাগে, সে ধরনের জিনিসকে উপলক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারপর হচ্ছে তোমার ব্যবহারকারী মর্যাদা বা ব্যবহারকারী হার, এগুলো কিন্তু সব আচরণিক বাজার বিভক্তকরণের অন্তর্ভুক্ত। তাহলে এইগুলি কিন্তু বাজার বিভক্তকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীবৃন্দ, বাজার বিভক্তকরণের ক্ষেত্রে মানে ভোক্তা বাজার বিভক্তকরণের ক্ষেত্রে আমরা যে 4টা উপাদান আলোচনা করেছি, এই 4টা উপাদান থেকে যে কোনো 1টা বা 2টা পরীক্ষার মধ্যে প্রায় সবসময় থাকে, সবসময়। কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্স। এই 4র্থ অধ্যায়ের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষার মধ্যে কোনো প্রশ্ন আসে, তার মধ্যে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেটা দেখছি, এক্ষেত্রে শিল্পবাজার থেকে ভোক্তাবাজার প্রশ্নগুলি বেশি আসার সম্ভাবনা থাকে। শিল্পবাজারও আসে যে না সেটা না, তবে ভোক্তাবাজারের এই প্রশ্নগুলো, এই যে 4টা অপশন, এই 4টা অপশন থেকে যে কোনো অপশন বা যে কোনো উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে। 4টা, এখানে 5টা, টোটাল 9টা। এই 9টা উপাদান আমাদের অবশ্যই একটু সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে। আমি মুখস্থ বিদ্যা বিশ্বাসী না, কিন্তু তারপরে কিছু ব্যাপার আছে, কিছু বিষয় আছে, এগুলো মুখস্থ না করলে নাই হয়। তোমরা বেশি করে ফার্স্ট টু লাস্ট রিডিং পড়বা, রিভিশন দিবা। যত রিডিং পড়বা, রিভিশন পড়বা, এখান থেকে এমসিকিউ বলো, জ্ঞানমূলক প্রশ্ন বলো, বা যে কোনো ধরনের উদ্দীপকের প্রশ্ন আসলে তোমরা ধরতে পারবা। বই ফার্স্ট টু লাস্ট না পড়লে কিছু বুঝবা না। সুতরাং এই বাজার বিভক্তকরণের ভিত্তিগুলা, এখন ভোক্তা বাজার বিভক্তকরণ হোক বা শিল্প বাজার ভিত্তি হোক, এগুলো কিন্তু আমাদেরকে বা তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আমরা এখন ভোক্তা বাজার সম্বন্ধে জানতে পেরেছি, এখন যাই শিল্প বাজার বিভক্তকরণের ক্ষেত্রে। শিল্প বাজার বিভক্তকরণের ক্ষেত্রে সেটা আমি আগে বললাম, শিল্প বাজার বলতে বোঝায় যে শুধু ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় না করে পুনরায় উৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে
যে বাজার গঠন করা হয় বা বাজারকে বিভক্ত করা হয়, ভাগ করা হয়, সেটাকে বলা হয় শিল্প বাজার বিভক্তকরণ। সেটাকে আবার 5টা ভাগে ভাগ করছে। এর মধ্যে একটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তকরণ, আরেকটা হচ্ছে পরিচালনা বিষয়ক চলক, আছে ক্রয় অ্যাপ্রোচ, আছে পারিপার্শ্বিক উপাদান, আর একটা আছে ব্যক্তিগত বৈশিষ্ট্য। তো এক্ষেত্রে সেম ভোক্তা বাজার বিভক্তকরণের মতো উপাদানের আরও উপাদানগুলি আছে, সেগুলো একটু ভালো করে ফলো করবে। এখানে মানে শিল্প বাজারের ক্ষেত্রে জনসংখ্যা বিষয়ক বিভক্তকরণের ভিতরে আছে শিল্প বা কোম্পানির আয়তন বা আকার, এগুলোর উপর ভিত্তি করে যখন বাজারকে ভাগ করা হয়েছে তখন সেটাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তকরণ। খেয়াল রাখবা, ভোক্তা বাজারের ক্ষেত্রে কিন্তু শিল্প বা কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান নিয়ে কিন্তু আলোচনা করবে না। শিল্প বা কোম্পানি বা প্রতিষ্ঠান নিয়ে, কোনো কোম্পানি নিয়ে বা কোনো ইন্ডাস্ট্রিজ নিয়ে যদি কোনো আলোচনা করে, সেক্ষেত্রে তোমরা বুঝবা যে সেটা শিল্প বাজার চলে গেছে। শিল্প বাজার থেকে প্রশ্ন লিখতে হবে, উত্তর লিখতে হবে। তারপর আছে তোমার পরিচালনা বিষয়ক চলক। পরিচালনা বিষয়ক চলকের মধ্যে আছে প্রযুক্তি আছে, এরপর ব্যবহার বা অপব্যবহারের হার, এগুলি বিষয় খেয়াল রাখতে হবে। প্রযুক্তি বলতে আমরা বুঝি বর্তমান প্রযুক্তি সাথে আগে কীরকম প্রযুক্তি ছিল, বর্তমান প্রযুক্তি কীরকম আছে, ভবিষ্যতে কীরকম প্রযুক্তি হবে, এসব বিষয়। ব্যবহারের হার, ব্যবহার কি কম করবে না বেশি করবে, এইসব পরিচালনার ক্ষেত্রে এইসব ধরনের প্রশ্ন আসলে বুঝে নেবা যেগুলো পরিচালক বিষয় থেকে আসছে। পরিচালক বিষয় মানে কি শিল্প বাজার থেকে আসছে, খেয়াল করবা। তারপর আছে ক্রয় অ্যাপ্রোচ। ক্রয় অ্যাপ্রোচের ক্ষেত্রে আছে ক্রয় কার্য প্রতিষ্ঠান বা সাধারণ ক্রয় নীতি বা ক্রয়ের মানদণ্ড, এই ধরনের থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই বুঝে নেবা সেগুলো অবশ্যই শিল্পবাজার থেকে আসছে। পারিপার্শ্বিক উপাদানের ক্ষেত্রে আছে জরুরি পণ্য বা ফরমাইশ প্রদান বা অর্ডার প্রদান, যেগুলো কি এই ধরনের থেকে কোনো উদ্দীপক আসলে সেটা অবশ্যই বুঝে নেব এটা শিল্পবাজার থেকে আসছে। তারপর ব্যক্তিগত বৈশিষ্ট্য। ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে আছে ক্রেতা বিক্রেতার মিল, ক্রেতা বিক্রেতার আচরণ কীরকম হবে, ভালো হবে না মন্দ হবে, বা নেতিবাচক বা ইতিবাচক, এসব জিনিস। তারপর আছে তোমার ঝুঁকির প্রতি মনোভাব। এই ধরনের যে উপাদানগুলো থাকবে। ঝুঁকি বলতে আমি কী বুঝি রিস্ক, মানে অনিশ্চয়তা আছে যেন কোনো কাজে অংশগ্রহণ করা বা উদ্যোগ নেওয়াটা হচ্ছে ঝুঁকি। তো ঝুঁকি নিরসনের ক্ষেত্রে আছে বিভিন্ন ধরনের বিমা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সাহায্যকারী প্রতিষ্ঠান। তো এই বিমা বা ঝুঁকি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নিয়ে যখন কোনো আলোচনা করা হবে কোনো উদ্দীপকে, তাহলে সেটা আমরা অবশ্যই বুঝে নেব যে সেটা শিল্পবাজার থেকে প্রশ্ন আসছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাজার বিভক্তকরণের ক্ষেত্রে যদি এই টোটাল জিনিসগুলো বাজার বা বাজার বিভক্তকরণের ক্ষেত্রে ভোক্তা বাজার বা শিল্প বাজারের যে উপাদান সবগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে অবশ্যই খাতার মধ্যে আমরা মোটামুটি লিখতে পারবো। ধারণা থাকলে আমরা লিখতে পারবো। এখন যদি ধারণা মনে রাখতে না পারে, তাহলে আমি অবশ্যই ওগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে, বাসায় পড়তে হবে। কারণ এই ভিতর থেকে তোমার টোটাল মূল জিনিস থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন এইভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন করা হবে যে প্রশ্ন তুমি বুঝতে পারবে না, সেটা বোঝার জন্যই সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। এখন এই জন্য আমাদের সব পড়তে হবে, সব। তারপর আছে বিপণন মিশ্রণ। আমরা তখন বাজার বিভক্তকরণ নিয়ে আলোচনা করছি, এখন বিপণন মিশ্রণটা কি সেটা আমরা আগে কিছুক্ষণ বাজার বিভক্তকরণের ক্ষেত্রে কিছুটা আলোচনা করছিলাম, যে বিপণন মিশ্রণ হচ্ছে পণ্য, মূল্য, বন্টন, প্রসার, এগুলা। তাহলে বিপণন মিশ্রণ হচ্ছে পণ্য ক্রেতা বা ভোক্তার অভাব বা সন্তুষ্টি পূরণের লক্ষ্যে এই বিপণন মিশ্রণ কিন্তু একটা নতুন সংযোজন।
এক্ষেত্রে আমি আগেও বলছি যে পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার, এই 4টার সংমিশ্রণে কিন্তু বিপণন মিশ্রণ তৈরি হয়েছে। পণ্যের ক্ষেত্রে আছে তোমার পণ্যের বৈচিত্র্যকরণ, ব্র্যান্ডের নাম, সুনাম, তারপর আছে ডিজাইন, বৈশিষ্ট্য। এগুলা এই ধরনের কোনো উদ্দীপকের মধ্যে যদি এই ধরনের কোনো অপশন থাকে, গুণগত মান, এগুলোর সম্বন্ধে কোনো অপশন থাকে, তাহলে সেটা অবশ্যই আমরা পণ্য সম্পর্কে বলবো। পণ্য কী, প্রোডাক্টটা কী, পণ্য বা প্রোডাক্টটা কী, যা আমরা ধরতে পারি, যা ছুঁতে পারি, যেটা ব্যবহার আমরা সন্তুষ্ট হই, সেটাই পণ্য। দ্রব্য কী, পণ্য বা দ্রব্য এক জিনিস। আরটা হচ্ছে কি সেবা। সেবাটা কি আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, বা অনুভব ধরতে পারি না, ছুঁতে পারি, কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন শিক্ষকের জ্ঞান, একজন উকিলের সেবা, ডাক্তারের সেবা, এগুলা। তাহলে পণ্য এবং সেবা দুটো আলাদা জিনিস। তাহলে পণ্যের ক্ষেত্রে কোন কোন গুণাবলীগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, বা উপাদানগুলো আছে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে যায় মূল্য। পণ্যের ক্ষেত্রে মূল্য কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিটা পণ্যের গায়ে কিন্তু মূল্যের নাম, মূল্য দেওয়া থাকে। এক্ষেত্রে তালিকা মূল্য থাকতে পারে, বার্তা থাকতে পারে, বাকি শর্ত থাকতে পারে, পরিশোধের সময় থাকতে পারে। তো এই ধরনের যদি অপশন বা কোনো উপাদান থাকে কোনো উদ্দীপকের মধ্যে, তাহলে আমরা অবশ্যই বুঝে নেব সেগুলো যে পণ্যের মূল্যের ক্ষেত্রে গেছে, মূল্যের মধ্যে গেছে। তারপরে যাই প্রমোশন মানে কি প্রসার। কথায় আছে প্রচারই প্রসার। তাহলে প্রচারের ক্ষেত্রে আমরা বিজ্ঞাপন, এক, বিক্রয় প্রসার, জনসংযোগ, ব্যক্তিক বিক্রয়, এই ধরনের অপশন যদি থাকে কোনো উদ্যোগে, তাহলে অবশ্যই সেটা বুঝে নেবো সেটা কি প্রমোশন বা প্রচারের মধ্যে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা আলোচনা করতে হবে। তারপর আসে যায় স্থান বা প্লেস বা বন্টন। এক্ষেত্রে তোমার আছে প্রণালী, কভারেজ, সংগ্রহ, লজিস্টিক, পরিবহন, মজুত পণ্য। জাস্ট এইগুলি যদি কোনো উপাদান উদ্দীপকে থাকে, সেটা আমরা বুঝে নেব সেটা কোথায় গেছে। এক্ষেত্রে নতুন শব্দ লজিস্টিক আছে। লজিস্টিকটা কি, তোমাদের মধ্যে একটা ধারণা প্রশ্ন থাকতে পারে। লজিস্টিক হচ্ছে পণ্যের অর্ডার গ্রহণ, অর্ডার সংরক্ষণ, গুদামজাতকরণ, এই ধরনের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলোকে পরিচালনা করে কে বোঝায়। তারপরে প্রণালী মানে কি চ্যানেল, ইংলিশে যেটা বলি চ্যানেল। কোন চ্যানেলে, কোন মাধ্যমে পণ্যটা আমাদের বাজারে নিতে পারবো, বাজারে পৌঁছাতে পারবো, সেই চ্যানেলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। কভারেজ, ওই চ্যানেলগুলো কীভাবে কভার দিতে পারবো, কীভাবে পৌঁছে দিতে পারবো, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সোজা কথা, উৎপাদন থেকে শুরু করে পণ্যটা পৌঁছানোর পর্যন্ত ভেতরে যাবতীয় যে পৌঁছানো পর্যন্ত যে প্রণালী, যে ইয়েগুলো কাজগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেইগুলি কিন্তু বন্টন বা স্থানের ক্ষেত্রে কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, বাজার বিভক্তকরণ বা বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আলোচনা করলাম, এগুলো তোমরা বাসায় একটু খেয়াল করে একটু পড়ো, মনোযোগ করে পড়ো, এবং যেগুলো আমরা ক্লাস করছি সাথে সাথে রেগুলার এগুলি বাসায় আরেকবার ট্রাই করার চেষ্টা করো, তাহলে তোমাদের পড়াগুলো সহজ হয়ে যাবে এবং এগুলো তো পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। তো আজ আর নয়, আমরা আগামীকাল বা আগামী কোনো ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবে।